প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে দশম শ্রেণীর আমরা 6.2 নাম্বার যে চ্যাপ্টার আছে, সমহার বৃদ্ধি বা হ্রাস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা মূলত চক্রবৃদ্ধি সুদের পরবর্তী একটা ধাপ বা পরবর্তী পর্যায়। চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারটা আমরা পড়েছি সেটা 6.1, যার ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নাও। তাহলে যে থিওরি ক্লাস বা যে ধারণাগত দিক, সেই দিকটা তোমরা পরিষ্কার হতে পারবে। এবং ওই চ্যাপ্টারেরই একটা এক্সটেনশন পার্ট হচ্ছে আজকে সমহার বৃদ্ধি বা হ্রাস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখতেই পাচ্ছ আমি একটা ফর্মুলা লিখে রেখে দিয়েছি, যেটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এই একই ফর্মুলাকে কাজে লাগিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিন্তু করব। ফলে নতুন করে আমাদের আলাদা কোনো ফর্মুলা শেখার প্রয়োজন নেই। আমরা আজকে বেসিক্যালি এই চ্যাপ্টারটার যে ধারণাগত দিক, সেই দিকটা ভালো করে বুঝবো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই করি। পরবর্তীতে আমি 4টে অঙ্ক করিয়ে দেব পরের এই চ্যাপ্টারেরই। সেই 4টে ভিন্ন ধরনের অঙ্কের সাহায্য নিয়ে আমরা বাদবাকি সমস্ত বইয়ের অনুশীলনীর অঙ্ক বা এই ধরনের যত রকম অঙ্ক আছে আমরা করতে পারবো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো সাইজে খুব ছোট হয়, ক্যালকুলেশন হোক খুব ছোট হয়। যেমন আমরা অংশীদারি কারবার অঙ্কে দেখেছিলাম বড় বড় অঙ্ক থাকতো, ক্যালকুলেশনটা অনেক বড় হতো। এই অঙ্কের ক্ষেত্রে ঠিক তার বিপরীত বা উল্টো। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ছোট ছোট ক্যালকুলেশন থাকবে এবং খুব সোজা। আমার বিশ্বাস যে এই চ্যাপ্টারটা করানোর পরে তোমরা এই অধ্যায়ের থেকে সমস্ত অঙ্কই নিজেরা বুঝে শুনে করতে পারবে। আমি সেই রকম ভাবেই করাবো। এই চ্যাপ্টার থেকে যত প্রকার অঙ্ক আসুক না কেন, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করতে চলেছি সেটা আলোচনা করেছি, এবার এই চ্যাপ্টারের বিস্তারিত দিকগুলো আমরা আলোচনা করি। আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আমরা জানি সেটা লিখে রেখেছি, a ইকুয়াল টু p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই যে এক্সপ্রেশনটা বা ফর্মুলাটা, এর প্রত্যেকটা যে ভেরিয়েবল আছে, a এখানে একটা ভেরিয়েবল, p আছে, r আছে, n আছে, এই ভেরিয়েবল গুলোর আমরা মানে জানি, যেটা চক্রবৃদ্ধি সুদে আমরা শিখেছি। কি ছিল চক্রবৃদ্ধি সুদের ভেরিয়েবলের মানে? বলছে এ মানে হচ্ছে সুদে আসলে, সুদ আর আসল মিলিয়ে মিশে যে অ্যামাউন্টটা হচ্ছিল, সেই অ্যামাউন্টটাকে আমরা বলছিলাম এ। মানে মনে করো যে আমি কোথাও ব্যাংকে গিয়ে 100 টাকা জমা রাখছি, আসল 100 টাকা জমা রাখছি। আসল মানে যেটা আমার কাছে রয়েছে ক্যাপিটাল, তাহলে পি মানে বোঝা যাচ্ছে ক্যাপিটাল বা আসল। যদি আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই, 100 টাকা জমা রাখছি, জমা রাখার পর সেই ব্যাংক আমাকে 1 বছর পরে গিয়ে এক্সট্রা কিছু টাকা আমাকে দিচ্ছে, বোনাস আকারে কিছু টাকা আমাকে দিচ্ছে 100 টাকা রাখার জন্য। যে টাকাটা দিচ্ছে সেই টাকাটাকে আমরা বলছি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তো সেই সুদের হার কোনো বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম অ্যামাউন্ট দেয়। তো ধরে নিচ্ছি সুদের হার যেটা রেট অফ ইন্টারেস্ট, সেটা যদি 10 টাকা হয়, অর্থাৎ 100 টাকা জমা রাখলে ব্যাংক যদি 10 টাকা আমাকে এক্সট্রা 1 বছর পরে দেয়, তাহলে সেই আর এর জায়গায় আমি 10 লিখতে পারছি, যেটা কিনা সুদের হার। তাহলে আর এর জায়গায় লিখলাম 10, নিচে 100 আছে 100। এইবার এই অবস্থায় আমি টাকাটা ব্যাংকে 2 বছর রেখে দিয়েছি। এই অবস্থায় টাকাটা ক বছর রেখে দিয়ে, সাপোজ 2 বছর। তাহলে এন যেটা আমরা এখানে লিখি ফর্মুলাতে, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা, অর্থাৎ টাকাটা কত বছর আমি ব্যাংকে জমা রেখেছি। যদি আমি সাপোজ এখানে 2 ধরি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যেটা দাঁড়াবে 121। তোমরা ক্যালকুলেশন করে দেখবে 121 আসবে। তাহলে 121টা কি? 121টা হচ্ছে এ এর ভ্যালু, এ এর মান। এই এ বলতে আমি একটু আগে যেটা বোঝালাম, যে সুদ এবং আসল, এই এর মধ্যে যে 121 হলো, তার মধ্যে 100 টাকা ছিল আমার আসল টাকা, যেটা আমি নিজে জমা রেখেছিলাম, পি এর ভ্যালু 100, আর 21 টাকা ব্যাংক আমাকে এক্সট্রা দিয়েছে 2 বছরে মিলিয়ে। এটা হচ্ছে সুদ, মোট সুদ। দুটো মিলে হয়ে যাচ্ছে 121। এইভাবেই কিন্তু আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছিলাম। আমি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারটা যখন করব, তাহলে অঙ্কগুলো চক্রবৃদ্ধি সুদের যে ধরনের অঙ্ক, সেই ধরনের অঙ্কই কিন্তু আমরা এই চ্যাপ্টারেও দেখতে পারবো। আমি একটা জাস্ট উদাহরণ নিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। এবং এই ফর্মুলাটা এই উদাহরণের সঙ্গে আমি কোরিলেট করার চেষ্টা করছি, সামঞ্জস্য রাখার চেষ্টা করছি, যাতে করে সত্যি সত্যি অর্থে বুঝতে পারি যে এই ফর্মুলাটাই কেন এই অঙ্কগুলো করতে, ফর্মুলাটি কি এর জন্য উপযুক্ত। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বোঝো, বইয়েও এই উদাহরণটা দেওয়া আছে, সোজা হবে আমাদের বোঝার সুবিধার জন্য বা বুঝতে। সেটা হচ্ছে, মনে করো আমি একটা প্রশিক্ষণ বা ট্রেনিং এর আয়োজন করেছি। কাদেরকে নিয়ে? আমার স্কুলের স্টুডেন্টদের নিয়ে আমি ট্রেনিং এর আয়োজন করেছি।
সেখানে দেখলাম যে আমার মোট স্টুডেন্ট হচ্ছে 4,000 জন স্টুডেন্ট। আমি 4,000 জন স্টুডেন্টকে একটা ট্রেনিং বা প্রশিক্ষণের আয়োজন করেছি, এবং আমি বলছি যে এই বছর যদি আমি 4,000 জনকে ট্রেনিং দিই, তাহলে পরের বছর আমি 5% এক্সট্রা আরো স্টুডেন্টকে ট্রেনিং দেবো। পরের বছর আমি 5% বাড়িয়ে দেবো স্টুডেন্ট সংখ্যা, এই বছরে যা আছে তার তুলনায়। তাহলে এই বছরে আমি 4,000 জনকে নিয়ে শুরু করেছি প্রথম বছরে, at the স্টার্ট অফ ফার্স্ট ইয়ার। প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আমি 4,000 জন স্টুডেন্ট নিয়ে একটা ট্রেনিং এর সেশন শুরু করেছি। তো সেই ট্রেনিং এর যে সেশন শুরু করলাম, সেখানে প্রতি বছর বলছি আমি 5% আকারে ছাত্র সংখ্যা বাড়াবো। তাহলে কি হবে, 4,000 জন নিয়ে যদি আমি শুরু করি, 5% বেড়ে যাচ্ছে, তাহলে এক বছর পরে গিয়ে সংখ্যাটা কত হবে? প্রথম বছর তো 4,000 জন 4,000 জনই ছিল, পরের বছরে সেকেন্ড ইয়ারের শুরুতে এই 4,000 জন বেড়ে 5% যেহেতু বাড়িয়ে দিয়েছি, তো 4,000-এর 5% যেটা হয়, 5% বলতে কি বোঝা যায়? 100-র মধ্যে 5 কাটাকুটি করলে 200 হচ্ছে, 4 5 20, 200 জন স্টুডেন্ট আমি এক্সট্রা আরো ভর্তি করছি। 5% আকারে 4,000 জনের 5% 200 জন হয়। সেকেন্ড ইয়ারে আমার মোট স্টুডেন্ট হয়ে যাচ্ছে 4,000 জন, প্লাস এক্সট্রা যেটা বেড়েছে 5% 4,000-এর উপরে, সেটা হচ্ছে 200 জন। মোট হচ্ছে 4,200 জন স্টুডেন্টকে আমি প্রশিক্ষণ বা ট্রেনিং দিতে পারছি। বোঝা গেল কি বলতে চাইছিলাম? এইবার 3 বছরের শুরুতে, থার্ড ইয়ারের শুরুতে আমি বলছি যে প্রথম বছরে যা স্টুডেন্ট ছিল, পরের বছরে 5% বাড়লো, বেড়ে 4,200 হলো। তারপরের বছর এর উপরে আবার 5% বাড়বে, এর উপরে 5% বাড়বে, বেড়ে কত হবে? তাহলে 4,200 এর উপর যদি আমি 5% বাড়িয়ে দিই, 5/100, তাহলে কত হয়? 2 শূন্য 2 শূন্য কাটাকুটি করলাম, 5 × 2 = 10, হয় 210। তাহলে এক্সট্রা আরো 210 জনকে আমি ট্রেনিং দিতে পারছি। তাহলে মোট কতজন হচ্ছে 3 বছরের শুরুতে? যেটা হচ্ছে, আগে ছিল 4,200 জন, আর এই বছর 5% বেড়ে হলো 4,200-র উপর 5% বেড়ে হলো 210, মোট হচ্ছে 4,410 জন স্টুডেন্ট, অর্থাৎ 4,410 জন স্টুডেন্টকে আমি ট্রেনিং দিতে পারছি। আমি একটা উদাহরণ দিয়ে অঙ্কটা বোঝালাম। এবার আমি ব্যাপারটাকে বিশ্লেষণ করি এবং বোঝার চেষ্টা করি। তাহলে শুরু করেছিলাম কতজনকে নিয়ে? 4,000 জনকে নিয়ে। 5% বাড়িয়ে সেটা হয়ে গেল দ্বিতীয় বছরের শুরুতে 4,200 জন। 200 কোথা থেকে এসেছে বুঝতে পারছো? 5% বেড়ে গেছে, 200 জন হয়েছে। আমি 5% সিট ক্যাপাসিটি প্রতি বছর বছর বাড়াতে বাড়াতে যাচ্ছি। তার তুলনায় আগের বছরে যতজন স্টুডেন্ট ছিল তার তুলনায় 5% আমি বাড়াচ্ছি। এইবার যা স্টুডেন্ট হচ্ছে পরের বছর তার তুলনায় 5% বাড়াচ্ছি। তারপর যদি আমি ফোর্থ ইয়ার ধরি, 4 বছরের শুরুতে যদি ধরি, তাহলে 3 বছরের শেষে যে স্টুডেন্ট ছিল আমার প্রশিক্ষণ শিবিরে বা ট্রেনিং সেন্টারে, তার উপর আমি আবার 5% বাড়িয়ে যাব, যা হবে সেটাকে আমি দেখবো। এইভাবে আগের বছরে যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের রেসপেক্টে 5% বাড়াচ্ছি। এবার যেটা হচ্ছে, তার 5% বাড়ালে পরের বছর স্টুডেন্ট হচ্ছে, তার 5% বাড়ালে পরের বছর স্টুডেন্ট হচ্ছে, অর্থাৎ বেড়ে যাওয়া অ্যামাউন্টের ওপর আমি 5% করে বাড়াতে বাড়াতে যাচ্ছি। তাহলে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা দেখো এর সঙ্গে খুব সুন্দর আকারে ফিট হয়ে যাচ্ছে, সামঞ্জস্য হয়ে যাচ্ছে। কেন সামঞ্জস্য হয়ে যাচ্ছে স্যার? যেমন আমরা কোনো জায়গায় যখন টাকা রাখছিলাম, সেই টাকাটাকে আসল বা প্রিন্সিপাল বলছি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে তো টাকার কোনো ব্যাপার নেই, এখানে স্টুডেন্টের ব্যাপার। আমরা ধরে নিচ্ছি যে 4,000 টাকাকে, 4,000 জন স্টুডেন্টকে যেন আসল টাকার সঙ্গে তুলনা করছি, মানে মনে করছি যে ব্যাংকে আমি 4,000 টাকা রাখছি। 4,000 টাকা রাখলে 2 বছর পরে যেরকম, মানে আমি 2 বছরের হিসাব পর্যন্ত নিই। 2 বছর কেন স্যার? 2 বছর এই কারণে, প্রথমে 4,000 রেখেছি, 4,000 থেকে হয়েছে 1 বছরে, 1 বছরে 4,200 হয়েছে, এখানে 1 বছর সময় লেগেছে। আবার 4,200 থেকে হয়েছে 4,410, সেখানে আর 1 বছর সময় লেগেছে। তাহলে মোট এখানে 1 বছর আর এইখানে 1 বছর, মোট 2 বছরে আমার 4,200, 4,000 থেকে হয়েছে 4,410 জন। 2 বছরে গিয়ে রেজাল্ট আমি পেয়েছি। বাদ বাকি এই একই রকম কায়দা থিওরিকে কাজে লাগিয়ে বা একই রকম প্রসিডিউরে আমি 4 বছর, 5 বছর, 6 বছর বিভিন্ন সময়ে কতজন করে ট্রেনিং সেন্টারে আমি স্টুডেন্ট বাড়াবো, 5% বাড়তে বাড়তে গেলে কতজনকে আমি এক্সট্রা জায়গা করে দেবো, সেটা হিসাব করে আমি বের করতে পারি। এবার আমি বলছি, এই 4,000 জন যে স্টুডেন্ট নিয়েছিলাম, সেই 4,000 জনকে আমি এই চক্রবৃদ্ধি সুদের আসলের সঙ্গে তুলনা করতে পারি, যে 4,000 টাকা আমি যেন ব্যাংকে রেখেছিলাম, ব্যাংক আমাকে 5% আকারে ইন্টারেস্ট দিচ্ছিল।
5% ইন্টারেস্ট দিচ্ছিল, প্রতি বছর বছর 5% বাড়ছিল। এখানে যেমন প্রতি বছর বছর আমার সিট ক্যাপাসিটি কত বাড়ছে, 5%। তাহলে টাকা যদি 4,000 হতো, তাহলে সেই টাকাটা 5% করে বাড়তো প্রতি বছর 5% করে। 2 বছর পরে গিয়ে কত টাকা ফেরত পেতাম, তাহলে এন এর জায়গা যেটা নাম্বার অফ ইয়ার, সেই এন এর জায়গায় আমি 2 লিখে দিতাম, নাম্বার অফ ইয়ার। তাহলে দেখতে পেতাম যে রেজাল্ট আসতো। অর্থাৎ যদি আমি এই ফর্মুলাটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে যদি দেখি রেজাল্ট কত আসবে, এখানে এন বসাচ্ছি, যে প্রতি আমি 4,000 টাকা যদি টাকার অঙ্কে হিসাব করি, 4,000 টাকা রেখেছিলাম, ব্যাংক আমাকে 5% এক্সট্রা বেনিফিট দিচ্ছিল, যেটাকে রেট অফ ইন্টারেস্ট বলছি। কত বছর ব্যাংকে রেখেছিলাম, 2 বছর। তাহলে দেখতে পাবো 2 বছর পরে সুদে আসলে মিলে 4,410 টাকা হচ্ছিল। তাহলে ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা করলাম, এই অঙ্কটার এই জটিল হিসাব বা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যে হিসাবটা করেছি, সেই হিসাবটা না করে যদি চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় বসিয়ে দিতাম, তাহলে রেজাল্টটা একই আসতো। কেন? কারণ ভেতরের যে মেকানিজম গুলো করেছি, ভেতরের যে স্টেপ গুলো করেছি, সেটা চক্রবৃদ্ধি সুদের অ্যাপ্লিকেশনই ঘটিয়েছে। এখানে যেটা স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টের উপর ফার্স্ট 5% বেড়ে গিয়ে এইটা হলো 1 বছর পরে। আবার বেড়ে যাওয়ার ফলে যে স্টুডেন্ট এখন দাঁড়ালো আপনার ফার্স্ট ইয়ার মানে সেকেন্ড ইয়ারের শুরুতে, পরের বছর আবার এই বেড়ে যাওয়া স্টুডেন্টের উপর 5% আবার বাড়লো। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদে কি দেখেছি, যে সুদের ওপর যদি সুদ হয়, আসল টাকা রেখেছে তার জন্য সুদ হচ্ছে, সুদের ওপর যদি সুদ হয়, তাহলে সেটাকে চক্রবৃদ্ধি সুদ হিসাবে আমি গণ্য করি এবং চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় ফেলা যায়। তো এই ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটছে, যে যতজন স্টুডেন্ট আমি ফার্স্ট ইয়ারে ভর্তি নিচ্ছি, তার উপর যত পার্সেন্ট বাড়ছে, সেই বাড়ার উপরে আবার আমি বাড়াচ্ছি। তো এইখানেও যেন মনে হচ্ছে 200টা, 4,000-এর 5% এটা 200 থেকে আবার হয়ে যাচ্ছে পরেরটা বেড়ে যাচ্ছে। প্রথম বছর 200 ছিল, তার বছরে কত হয়ে গেল, 210 হয়ে গেল। মানে মনে হচ্ছে যেন সুদেরও সুদ নিতে নিতে যাচ্ছে। এই দুটো ঘটনা, এই দুটো উদাহরণ পরস্পরের সঙ্গে ফিট করে যাচ্ছে। ফিট করছে বলেই এই সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাকে অ্যাপ্লাই করব, কোনো সমস্যা নেই, কারণ দুটো ঘটনা একই রকম ঘটনা। তাহলে একই রকম ফর্মুলা দিয়ে অঙ্ক করা যাবে। তাহলে এটা হলো সমহার, মানে একই হারে, সমমানের সমান একই হারে বৃদ্ধি। তাহলে এটাকেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে আমরা এটা করতে পারছি, ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারছি। এটা হলো, তাহলে এই ধরনের কেস, এই ধরনের ঘটনা কখন আমাদের ঘটবে, কোন কোন ক্ষেত্রে এই ধরনের ফর্মুলা আমরা ব্যবহার করব। দেখো, যখন কোনো জিনিস একটা নির্দিষ্ট রেটে বাড়তে বাড়তে থাকবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করব। যেমন আমরা সবসময় চাইবো যে আমাদের যে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান দেশে আমাদের যে জমিতে সবজি বা কৃষিজাত পণ্য তৈরি হয়, সেই কৃষিজাত পণ্য আমরা চাইবো যে প্রতি বছর বছর একটা নির্দিষ্ট হারে যেন সেটা বাড়তে বাড়তে যায়। তাহলে আমাদের ফলনটাও বাড়বে এবং আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারবো। আমি ধরে নিচ্ছি এই বছর যত ফলন ফলছে আমাদের জমিতে, পরের বছর যেন তার থেকে 5% এক্সট্রা ফলন ফলে। তারপরের বছর কতটা ফলবে, সামনের বছর যতটা ফলবে তার উপর আবার 5% যেন তার পরের বছর ফলে। তাহলে এইভাবে যদি দেখি, তাহলে সুদে আসলে মনে হচ্ছে যেন বাড়তে বাড়তে যাচ্ছে। অথবা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গুলো আছে, যেখানে শিল্পে বিভিন্ন রকম শিল্পজাত পণ্য তৈরি হয়, সেই পণ্যও যেন আমরা প্রতি বছর এরকম একটা টার্গেট রাখতে পারি, এই বছর যেটা হলো পরের বছর তার কিছুটা পার্সেন্ট বাড়বে। সে বাড়ার উপর তার পরের বছর আরো বাড়বে, বাড়ার উপর তার পরের বছর আরো বাড়বে। এই ধরনের উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা গুলোকে অ্যাপ্লাই করব। বা ধরে মনে করো আমার ইনকাম এই বছরে যা হচ্ছে, প্রতি বছর বছর আমার ইনকাম যা হচ্ছে, আমার টার্গেট থাকবে পরের বছর যেন এর থেকে আমার এক্সট্রা কিছু ইনকাম হয়, কিছুটা পার্সেন্ট যেন আমার ইনকামটা বেড়ে যায়। আমি ধরে নিচ্ছি আমার প্রতি বছর ইনকাম বাড়ে 3%। আমার এই বছরে যদি আমার 100 টাকা ইনকাম হয়, পরের বছরে গিয়ে ইনকাম হবে 103 টাকা। তারপরের বছরে কত হবে, 103 টাকার উপরে যতটুকু বাড়বে ততটুকু 3% করে বাড়াচ্ছি। প্রথমে 100-র উপরে বাড়ালাম 3%, বেড়ে প্রথমে 100-র উপর 3% বাড়ালাম, বাড়ার পর পরের বছর 103 হলো, পরের বছর 103-এর উপর 3% বাড়াবো, যেটা হবে 106 দশমিক সামথিং হবে। পরের বছর 106 দশমিক সামথিং এর উপর আবার 3% বাড়াবো, কারণ আমি যেটা বাড়াচ্ছি রেট অফ ইনক্রিজিং, সেটা কিন্তু 3%, এটা ফিক্সড। কিন্তু যেহেতু প্রথমে অ্যামাউন্ট কম ছিল, বেড়ে হয়েছে 103, পরের বছর কিন্তু 103, 100-র উপরে বাড়াচ্ছি না, 103-এর উপরে 3% বাড়াচ্ছি, যেটা হচ্ছে তারপরের বছর এই পুরোটার উপর আবার 3% বাড়াচ্ছি। তো এটাকেই বলছি চক্রবৃদ্ধি সুদ। বিষয়টা একই সঙ্গে রিলেটেড,
তাহলে এই অঙ্কগুলো আমরা কিন্তু চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাই করতে পারবো। তাহলে এটা তো গেল না স্যার সমহার বৃদ্ধি, তো হ্রাস লিখেছি কেন? ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি স্যার, হ্রাস মানে তো ডিক্রিজ। হ্রাসের ব্যাপারটা কখন ঘটছে, হ্রাস মানে কমছে কখন, তার একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। দেখো ডিক্রিজিং এর কেসটা বা হ্রাসের কেসটা বুঝিয়ে দিই। ধরো আমি এই বছরে একটা মোবাইল ফোন কিনেছি, যে মোবাইল ফোনের দাম হচ্ছে 20,000 টাকা। মোবাইল ফোনের এই মুহূর্তের দাম, ফার্স্ট ইয়ারের দাম হচ্ছে 20,000 টাকায় মোবাইল ফোন কিনেছি। এবার এই মোবাইলটাকে যদি আমি কোনো প্রয়োজনে পরের বছর বিক্রি করতে যাই, বিক্রি করতে গেলে আমি 20,000 টাকা আর খরিদ্দারের কাছ থেকে পাবো না। তখন বলবে তোমার মোবাইলটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, 1 বছর তুমি ব্যবহার করেছো, মোবাইলটা 10% আমি দাম কম দেবো। 10% বলতে কি, মোবাইলটার দাম যদি 100 টাকা হয়ে থাকে তাহলে 10 টাকা আমার কাছ থেকে কম নিতে হবে। 1 বছর তুমি ব্যবহার করেছো, তার জন্য 10 টাকা তার ভ্যালু কমে যাচ্ছে। তাহলে কত দাম কমলে, 100 টাকা 10 টাকা কমলো, অ্যাকচুয়ালি নিচ্ছে আমার কাছ থেকে 90 টাকায়, বা আমি 90 টাকায় বিক্রি করছি। তাহলে 1 বছর পরে গিয়ে যখন মোবাইলটা বিক্রি করতে যাব, মানে 2 বছরের শুরুতে মোবাইলটা কত টাকা আমি দাম কম পাবো, 20,000 ছিল, তার থেকে 10% দাম কমে গেল। 10% দাম কমে যাওয়ার ফলে মোবাইলটার দাম কিন্তু 2,000 টাকা কমে গেল। অর্থাৎ যে মোবাইলটা 20,000 টাকা ছিল দাম, সেই মোবাইলটার দাম কিন্তু আমি আর 20,000 টাকা পাবো না, সেই ক্ষেত্রে হয়ে গেল 18,000 টাকা। আমার মোবাইলের ভ্যালুয়েশন 18,000 টাকায় চলে এসেছে 1 বছর পরে গিয়ে। এইবার আমার কাছ থেকে ধরো কেউ একটা ব্যক্তি কিনে নিয়েছে, আমার কাছ থেকে কোনো একটা ব্যক্তি কিনেছে, তার নাম রাম। রাম আমার কাছ থেকে কিনেছে, রাম 1 বছর ব্যবহার করলো, 1 বছর ব্যবহার করার পরে শ্যামের কাছে বিক্রি করে দিচ্ছে। তো শ্যাম কি বলছে, শ্যাম বলছে যে ঠিক আছে, আমি তো, তুমি 18,000 টাকা দিয়ে কিনেছিলে, 1 বছর ব্যবহার করেছো, অতএব এই মোবাইলটা আমি যখন কিনবো তোমার কাছ থেকে 10% দাম আরো কম দেবো। তাহলে 10% দাম কম দিল শ্যাম, 18,000 টাকার মোবাইলে 10% দাম কম দিল। 10% কম দেওয়ার মানে কি, 10% কম দেওয়ার মানে হচ্ছে 1800 টাকা কম দাম দিয়ে কিনতে চাইছে। তাহলে 18,000 টাকা থেকে সে 1800 টাকা দাম কম দিচ্ছে, তাহলে কত হবে, 16,200 টাকা। 16,200 টাকা, 16,200 টাকাতে শাম এই মোবাইলটা কিনলো। তাহলে দেখতে পাচ্ছি যেটা 20,000 টাকার মোবাইল, সেটা 1 বছর শেষে তার দাম হয়ে যাচ্ছে 18,000 টাকা, 2 বছর শেষে মানে 3 বছর শুরুতে তার দাম হয়ে যাচ্ছে 16,200 টাকা। এরকম 10% করে কমতে কমতে যাচ্ছে। কোথা থেকে কমছে, 20,000 টাকার উপরে কিন্তু এইখানে 10% কমে যেটা হয়েছে, আবার যেটা হয়েছে তার থেকে আবার 10% কমেছে। ডাইরেক্ট 20,000 টাকার থেকে কিন্তু এটা কমেনি, 20,000 টাকা থেকে এই হাতে গেছে, 10% কমে তারপরে এই হাতে এসছে। তাহলে একটা সময় কমতে কমতে এগোচ্ছে, কমে গিয়ে যেটা হচ্ছে তারপরে গিয়ে আরো কমছে। সেই জন্য বলছি এটা সমহার, একই হারে কিন্তু কমতে কমতে আসছে। এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে যেটা ডিক্রিজিং হচ্ছে, দাম কমে যাচ্ছে, সেটা আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে, কমা মানে কি, কমা মানে মাইনাস হবে। কোনো জিনিসের দাম যখন বাড়ে তখন প্লাস হচ্ছে, আর কোনো জিনিসের দাম যখন কমছে তখন আমরা বলছি রেট অফ, যেটা ইন্টারেস্ট বা ইনক্রিজিং, সেক্ষেত্রে ইনক্রিজিং হচ্ছে না, হ্রাস হচ্ছে, বা ডিক্রিজিং হচ্ছে, সেক্ষেত্রে বলছি 10%, -10 কমে যাওয়া মানে -10% কমে যাওয়া, যা ছিল তার থেকে কমে যাচ্ছে। এবার ফর্মুলাটা যদি আমি এখানে বসাই ডিক্রিজিং এর ক্ষেত্রে, তাহলে দেখতে পারবো 1 - r/100 হোল টু দি পাওয়ার n। কি করলাম, আর এর আগে আমি মাইনাস বসিয়ে দিলাম, বাড়লে পরে আর এর আগে আমি কি বসিয়ে দিচ্ছি, প্লাস বসিয়ে দিচ্ছি, আর কমলে পরে আর এর আগে মাইনাস বসিয়ে দিচ্ছি। তাহলে ফর্মুলাটা একই থাকছে, শুধু ডিক্রিজিং বা হ্রাসের ক্ষেত্রে বা কমে যাওয়ার ক্ষেত্রে আমি মাইনাস করব, আর বাড়ার ক্ষেত্রে কি করব, প্লাস করব। তাহলে আমরা যে অঙ্কগুলো অনুশীলনীতে করব, সেই অনুশীলনীতে কোনো কোনো অঙ্ক দেখা থাকবে সেটা বাড়ছে, এই টাইপের অঙ্ক থাকছে যে কিছু একটা জিনিস রেখেছি সেটার ফলে বেড়ে যাচ্ছে। আবার কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো কমছে, কমা দিয়েও কিন্তু আমরা কিছু অঙ্ক করব। তাহলে কোথায় কোন ফর্মুলাটা ব্যবহার করব সেটা নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হতে পারে যখন আমরা অনুশীলনীর অঙ্ক করব তখন। সেই কনফিউশন যাতে না হয়, বা কনফিউশন যাতে আমরা দূর করতে পারি, তার জন্য আমরা দেখব, যদি কোনো অঙ্কে দেখি যে বৃদ্ধি পাচ্ছে শব্দটা লেখা আছে অঙ্কটার মধ্যে, অর্থাৎ এটা আমরা পাটিগণিতের অঙ্ক করছি, পাটিগণিতের অঙ্কে দেখবে একটা ঘটনামূলক কিছু বর্ণনা দেওয়া থাকবে, অঙ্কের একটা ঘটনা বর্ণনা দিয়ে দেওয়া থাকবে, সেই ঘটনার থেকে তুমি বিভিন্ন রকম ইনফরমেশন, ডেটা গুলো কালেক্ট করে এখানে বসাবে, বসে অঙ্কটাকে করবে। যদি কোথাও দেখো যে বৃদ্ধি শব্দটা লেখা রয়েছে বা বাড়ছে শব্দটা লেখা রয়েছে, তাহলে বুঝতে হবে যে আর এর মান এখানে পজিটিভ, সেক্ষেত্রে প্লাস
চিহ্ন দিয়ে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি দেখি কোনো অঙ্কের ক্ষেত্রে, অনুশীলনীর কোনো অঙ্কের ক্ষেত্রে যখন করতে যাব সেখানে হ্রাস শব্দটা লেখা রয়েছে বা কমে যাচ্ছে শব্দটা লেখা রয়েছে, তাহলে আর এর মান সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। নেগেটিভের মধ্যে যদি এখানে হ্রাস থাকে বা কমে যাচ্ছে এই শব্দটা থাকে, তাহলে তোমরা বুঝতেই পারছো সেখানে আমরা মাইনাসের চিহ্ন দিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে দুটো ফর্মুলা যদি আমি একসাথে কম্বাইন করে দিই, একসঙ্গে কম্বাইন করে দিলে আমরা দাঁড়াচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 + -r/100 হোল টু দি পাওয়ার n, r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা প্লাস মাইনাস কেন দিয়েছি স্যার? প্লাস মাইনাস এই কারণেই দিয়েছি, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে প্লাস হবে, কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে মাইনাস হবে। যে অঙ্কটা যখন পড়বো সেই অঙ্কে যেরকম বর্ণনা দেওয়া থাকবে সেই বর্ণনা অনুসারে আমাকে বুঝে নিতে হবে, যদি বৃদ্ধি থাকে তো প্লাস হবে, হ্রাস থাকলে মাইনাস হবে। আর বাদ বাকি যে এ এর মানে, পি এর মানে, আর এর মানে, এন এর মানে আমরা জানি। তাহলে যে কোনো একটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখি যে যে কটা ভেরিয়েবল দেওয়া থাকে অর্থাৎ চলরাশি দেওয়া থাকে, এখানে যেমন চলরাশি দেওয়া আছে চারটে, এ একটা চলরাশি, পি একটা চলরাশি যার নির্দিষ্ট মান নেই, আর একটা চলরাশি, এন একটা চলরাশি, বাদ বাকি এখানে এক আছে আর এখানে 100 আছে। 1 আর 100 চলরাশি নয়, এটা ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট, কারণ এর নির্দিষ্ট মান আছে। তাহলে যে চলরাশিগুলো দেওয়া থাকবে অঙ্কে, এ, পি, আর, এন, এই চারটেই আছে। এই চারটের মধ্যে দেখবে যে কোনো তিনটের মান তোমাকে বলে দেবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তিনটের মান বলে দেবে। সেই তিনটের মানের সাহায্য নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল অপারেশনের মাধ্যমে যেটা বলে দেবে না তার মানটা বের করতে হবে। এটাই হচ্ছে অঙ্ক। তিনটের মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না। তাহলে যেটার মান দেওয়া থাকবে না সেটার মান বের করতে হবে, যেটা যে তিনটে দেওয়া থাকবে তার সাহায্য নিয়ে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা যখন সমহার বৃদ্ধি বা হ্রাস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ এই চ্যাপ্টারটা পড়ছি, তখন এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আর এবং এন এর মান বলে দেওয়া থাকবে। অঙ্কের ক্ষেত্রে আমি অঙ্কগুলো করে দেখেছি, এগুলো মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। তো প্রত্যেকটা অঙ্কের মধ্যে কোনো কোনো অঙ্কে দেখবে যে হয় এর মান বলে দেওয়া আছে, পি এর মান বের করতে হবে, অথবা কোনো অঙ্কের ক্ষেত্রে পি এর মান বলে দেওয়া আছে, এর মান বের করতে হবে। আর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আর এবং এন বলেই দেওয়া আছে। আর এবং এন, আর এর মান অর্থাৎ সেই জিনিসটা কত পার্সেন্ট আকারে বাড়ছে বা কমছে সেই অঙ্ক, সেই ইনফরমেশনটা দেওয়া আছে, এবং কত বছর ধরে বাড়ছে বা কমছে সেই ইনফরমেশনটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে আমাদের হেডেক নেই আর এবং এন কে নিয়ে। আমাদের হেডেক হচ্ছে কোনো অঙ্কের ক্ষেত্রে এর মান বের করতে হবে, কোনো অঙ্কের ক্ষেত্রে পি এর মান বের করতে হবে। যেরকম অঙ্ক আছে সেরকম অঙ্ক অনুসারে পড়ে দেখবো, পড়ে দেখলে আমাদের কাছে ধারণা ক্লিয়ার হবে, তখন আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ফার্স্ট স্টেজে আমি বুঝতে পারলাম যে আমার যে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাকে কাজে লাগিয়ে অঙ্ক করছি, সেখানে একটাই ফর্মুলা চক্রবৃদ্ধি সুদের, সেখানে প্লাস মাইনাস দিচ্ছি শুধুমাত্র। যেটার যখন প্রয়োজন হবে, প্লাসের প্রয়োজন হলে প্লাস ব্যবহার করব, মাইনাসের প্রয়োজন হলে মাইনাস ব্যবহার করব, কোনটা ব্যবহার করব সেটা অঙ্ক আমাদেরকে বলে দেবে। এর বাইরে গিয়ে আমরা যেটা দেখব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেমন বলে দিলাম স্যার, আর এবং এন এর মান দিয়ে দেওয়া থাকবে, তাহলে হয় পি এর মান বের করতে হবে, নাই এর মান বের করতে হবে। তাহলে পি আর একে আমরা কিভাবে চিনবো? অঙ্ক যখন বর্ণনামূলক ভাবে দেওয়া থাকবে, তখন তুমি কোথাও দেখবে না যে এ সমান কিছু একটা দেওয়া আছে, এ সমান 4000 বা 5000, পি সমান 3000, এরকম কিছু কোথাও দেওয়া থাকবে না। অঙ্কটার ভাষা পড়ে তোমাকে বুঝতে হবে এ কোনটা আর পি বা কোনটা। তো সেটা কি করে বুঝবো সেটা একবার দেখি আমরা। দেখো ফর্মুলাটাকে আমরা যেটা শিখেছি সেটাকে আমি লিখেছি, যেটা বললাম সেটা লিখেছি, যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 + r হবে, যখন বৃদ্ধিতে কথাটা লিখে দেওয়া থাকবে বা বাড়বে কথাটা লেখা থাকবে তখন আর এর মান প্লাস হবে, আর যখন হ্রাস পাবে বা কমবে তখন ফর্মুলাতে আর এর মান মাইনাস হবে। কমলে তো মাইনাস হবেই, সেক্ষেত্রে হ্রাসের বেলা আর এর মান মাইনাস হবে। এইবার আমি একটা উদাহরণ নিয়েছি, উদাহরণটা বোঝো, সব থেকে সোজা উদাহরণ, যে 100 টাকা আমি কোথাও জমা রেখেছি, যেখানে পি এর মান হচ্ছে 100। 100 টাকা আমি কোথাও জমা রেখেছি ব্যাংকে গিয়ে, ব্যাংক আমাকে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার দিচ্ছে 10 টাকা প্রতি বছরে। তাহলে 2 বছর পরে গেলে আমি ক টাকা ফেরত পাবো? 2 বছর পরে গেলে আমি যে টাকা ফেরত পাবো এটাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখছি 121 টাকা ফেরত পাবো। কত বছর পরে? 2 বছর পরে। তাহলে দুটো ঘটনা ঘটলো, যে এখন
এখন আমার কাছে যে টাকাটা আছে বর্তমান পজিশনে, সেই টাকাটা পি টাকা সমান 100 টাকা। বর্তমান পজিশনে আমার কাছে 100 টাকা আছে, বুঝতে পারছো? আর 2 বছর পরে গিয়ে, এখন আর পরে, পরে বলতে কি, এটা হচ্ছে এখন বলতে বর্তমান বোঝাচ্ছে, বর্তমান। আর পরে, পরে মানে কি বোঝাচ্ছে, ভবিষ্যৎ। পরে মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে গিয়ে সেই টাকাটা যেটা পাচ্ছি, সেই টাকাটা 121 টাকা পাচ্ছি। বেড়ে গেছে বলে 121 টাকা পাচ্ছি। যদি কমে যেত, কমে যাওয়ার একটা উদাহরণ দিতাম, তাহলে 100 টাকা রাখলে 100 টাকা থেকে কম পেতাম। মোবাইলের ক্ষেত্রে যেমন হয়েছিল, কম পাচ্ছি। তাহলে এইখানে আমি একটা টাইম জোন তৈরি করছি। কেন এগুলো করছি? আমি পি কে এবং এ কে আইডেন্টিফাই করব অঙ্কের মধ্যে, যে কোনটা পি কোনটা এ, সঠিকভাবে বোঝার জন্য। ফর্মুলা তো খুঁজে পেলাম কোনটায় বসাতে হবে, তাহলে এর মান এবং পি এর মান আমরা কি করে বুঝবো সেইটা বোঝানোর জন্য আমরা একটা টাইম ফ্রেম টানছি। টাইম ফ্রেমটা খুব সোজাভাবে দেখো, টাইম ফ্রেমটা সংখ্যা রেখার মতোই টানছি। মনে করো এইখানে যেটা আছে সেটা হচ্ছে অতীত, এটা যেটা আছে অতীত, পাস্ট। এইখানে অতীতের থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম, এটা হয়ে গেল বর্তমান। বর্তমান বা যেটাকে বলতে পারি আমরা এখন। তাহলে এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে বর্তমান। আরো যদি বর্তমানের থেকে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এটা আমরা ভবিষ্যৎ বা ফিউচার পাবো। ভবিষ্যৎ পাবো, তোমরা জানো এটা সিম্পল কনসেপ্ট। তাহলে বর্তমান মানে এখন, অতীত মানে এটা আগে, এই কথাটা লেখা থাকতে পারে, আগে মানে অতীত। আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে পরে। এই শব্দগুলো সমর্থক শব্দ, একই মানে বহন করছে। অতীত মানে আগে, বর্তমান বা এখন মানে প্রেজেন্টের কথা বলছি, ভবিষ্যৎ মানে পরে। এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে আছে। এর মধ্যে আমি একটা উদাহরণটা নিই। এখন আমার কাছে যে টাকাটা আছে, সেই টাকাটা কি টাকা? পি পরিমাণ টাকা। পি পরিমাণ টাকা, যেটা কিনা 100। তাহলে বর্তমান যেটা থাকবে সেটার ঘরে আমি পি লিখছি। পরে যে সেই টাকাটা বেড়ে যতটা হচ্ছে, বেড়ে গিয়ে যতটা হচ্ছে, সেই টাকাটাকে আমি কি বলছি? এ বলছি। সেই টাকাটাকে কি বলছি? এ টাকা, যেটা কিনা 100 টাকা থেকে বেড়ে উদাহরণের ক্ষেত্রে 121 টাকা হচ্ছে। তাহলে আমি অঙ্ক যখন আমি করব, বইয়ের অঙ্ক বা যে কোনো জায়গার অঙ্ক, তখন দেখবো যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটে দিয়েই কিন্তু কোনো অঙ্ক থাকবে না। বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটে বিষয় দিয়ে কোনো অঙ্ক থাকবে না, যে কোনো দুটো দুটো বিষয় থাকবে। বর্তমানের সাথে যেমন এখানে ছিল কি, বর্তমান ছিল আর ভবিষ্যৎ ছিল, দুটো বিষয় ছিল। তাহলে কোনো কোনো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বর্তমানের সাথে হয় ভবিষ্যৎ থাকবে, না হলে বর্তমানের সাথে অতীত থাকবে। যে কোনো দুটো পেয়ার থাকবে, যে কোনো দুটো পেয়ার। এখানে যেমন এই দুটো পেয়ার রয়েছে, এই দুটো পেয়ার রয়েছে। কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে উল্টোটা হতে পারে, এই দুটো পেয়ার থাকতে পারে, বর্তমানের সাথে অতীত থাকবে। তাহলে বর্তমানটা কমন ফ্যাক্টর, বর্তমান সবার ক্ষেত্রেই থাকবে। কি ঘটলো আমি দেখি, তাহলে দুটো দুটো পেয়ার থাকবে, তিনটে একসঙ্গে থাকবে না। অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হবে। তাহলে বর্তমান যদি টাকাটার পরিমাণ পি টাকা হয়, ভবিষ্যতে গিয়ে সেটা বেড়ে হয়ে যাচ্ছে কত টাকা? এ পরিমাণ টাকা হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে। এইবার পিটা দেখতে পাচ্ছি এ এবং পি এর রেসপেক্টে, যেটা পরে বা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে এ, আর যেটা আগে হচ্ছে ভবিষ্যতের রেসপেক্টে, যেটা আগে হচ্ছে অর্থাৎ বাঁ দিকে যেটা থাকবে সেটা সবসময় পি হবে। যদি অতীতের সাথে বর্তমানের কম্পেয়ার করা যেত, তাহলেই দেখবো যে অতীতে, অতীতে কিছু টাকা আমি রেখেছিলাম ব্যাংকে গিয়ে, সেই টাকাটা বাড়তে বাড়তে আজ গিয়ে আমার দাঁড়িয়েছে 121 টাকা। উদাহরণটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, বোঝো। মনে করো কিছু বছর আগে, 2 বছর আগে আমি 100 টাকা ব্যাংকে রেখেছিলাম, এখানে বর্তমান লিখতে পারবো না। একই উদাহরণে এটা আমি বলছি, 2 বছর আগে আমি ব্যাংকে গিয়ে বা অতীতে, 2 বছর অতীতে ব্যাংকে গিয়ে আমি টাকা যেটা রেখেছিলাম সেটা 100 টাকা। বর্তমান সেই টাকাটা 2 বছর পরে গিয়ে বর্তমান বা এখন সেই টাকাটা বেড়ে হচ্ছে 121 টাকা। বর্তমান বেড়ে কত হচ্ছে? 121 টাকা। তাহলে এটা দেখো, আগে, আগে বলতে আমি পি লিখবো, আর পরে বা বর্তমান, বর্তমান সেটা হচ্ছে এ লিখবো। পি পরিমাণ টাকা বেড়ে কত টাকা হয়েছে। তাহলে যখন আমি দুটো দুটোর মধ্যে কম্পেয়ার করব, তাহলে দেখতে পাচ্ছি পি সবসময় বাঁদিকেই থাকবে, পি সবসময় অতীতেই থাকবে। কার রেসপেক্টে? বর্তমানের রেসপেক্টে এটা অতীত, আর ভবিষ্যতের রেসপেক্টে বর্তমানটা অতীত। এইভাবে ভাবতে পারি। যে অঙ্কটা পড়বো সেই অঙ্কের মধ্যে আমরা দেখব যে দুটো টাইম ফ্রেমের কথা বলে দিয়েছে, দুটোর মধ্যে যে জিনিসটা আগে ঘটে গেছে
সেটা হচ্ছে ফার্স্ট ঘটেছে। যে জিনিসটা আগে নয়, যে জিনিসটা ফার্স্ট ঘটেছে সেটাকে আমি পি বলবো, আর যে জিনিসটা পরে ঘটেছে সেটাকে আমরা এ বলবো। এই দুটো উদাহরণের ক্ষেত্রে অতীত আগে ঘটেছে বলে পি, বর্তমান পরে ঘটেছে বলে, অতীতের রেসপেক্টে পরে ঘটেছে তার জন্য এটা এ। আর এই উদাহরণের ক্ষেত্রে বর্তমান এখন ঘটছে, অতীত তার পরে ঘটছে, তার মানে সবসময় থাকবে পি এ। এই টাইপের পি এ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টাইপের থাকবে পি এ। আগে পি ঘটবে, পরে গিয়ে এ ঘটবে। একটা উদাহরণ আমরা যদি অঙ্ক করি, একটা উদাহরণ নিই, তাহলে আমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবো। আমি পরের যে ভিডিওটা করছি এর সঙ্গে এটা নয় বড় হয়ে যাবে, পরের ভিডিওতে আমি 4টে অঙ্ক করে দিচ্ছি, সেই 4টে অঙ্কে আমি উদাহরণ দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে দিয়েছি। অযথা ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য মাঝখান থেকে শুধুমাত্র স্প্লিট করছি। আমরা এখানে 4টে অঙ্ক যখন করব, তাহলে বুঝতেই পারছো 4টে অঙ্ক কি করে হবে। কোন অঙ্কের ক্ষেত্রে পি বের করতে হবে, কোন অঙ্কের ক্ষেত্রে এ বের করতে হবে। একটা দেখবো যে প্লাসের বেলায় প্লাস ফর্মুলাকে কাজে লাগিয়ে একবার পি বের করব, একবার এ বের করব, প্লাসের ফর্মুলাকে কাজে লাগিয়ে। আর একটা হচ্ছে মাইনাসের ফর্মুলাকে কাজে লাগিয়ে একটা এ বের করব, একটা পি বের করব, মাইনাসের ফর্মুলাকে কাজে লাগিয়ে। তাহলে আমি 4টে অঙ্ক করব, একটা প্লাসের ফর্মুলাকে ব্যবহার করে এ বের করব, একটা প্লাসের ফর্মুলাকে ব্যবহার করে পি বের করব, একটা মাইনাসের ফর্মুলাকে ব্যবহার করে এ বের করব, একটা মাইনাসের ফর্মুলাকে ব্যবহার করে পি বের করব। তাহলে সমস্ত অঙ্ক, সব টাইপের অঙ্ক কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলোর সাহায্যেও এই 4টে অঙ্ক আমি করে দেব পরের ভিডিওতে, তোমরা অবশ্যই সেটা দেখবে। তাহলে এই যে থিওরিটা যেটা বলার চেষ্টা করলাম সেটা বুঝতে পারবে। মোট দা কথায় দুটো জিনিস, একটা হচ্ছে ফর্মুলা কোনটায় ফেলবো, প্লাসে না মাইনাসে, সেটা আমরা বুঝে নেবো বৃদ্ধি হ্রাস দেখে। আর পি আর এ চিহ্নিত করব যে অতীত এবং বর্তমান, অথবা বর্তমান আর ভবিষ্যৎ দুটোর মধ্যে কম্পেয়ার করে, এই টাইম ফ্রেমটাকে কম্পেয়ার করে। অতীতের সাথে বর্তমান কম্পেয়ার করলে যেটা আগে ঘটেছে সেটাকে পি বলবো, যেটা পরে ঘটেছে সেটাকে এ বলবো। আবার বর্তমানের সঙ্গে যদি এটা না থাকতো, মনে করো এটা নেই, শুধুমাত্র বর্তমান মানে এখন আর পরে আছে, যদি তাই থাকে তাহলে আগে যেটা ঘটছে সেটাকে পি বলবো, পরে যেটা ঘটবে সেটাকে আমরা এ বলবো। এইভাবে আমরা বের করবো অঙ্কগুলোর কোনটা পি এর মান, কোনটা এর মান। বাদ বাকি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি তো বললাম যে আর এবং এন এর মান ডাইরেক্টলি বইতে বলে দেওয়া থাকবে, আর এবং এন এর মান ডাইরেক্টলি বলে দেওয়া থাকবে, পি আর এর মানের মধ্যে যে কোনো একটা বলে দেবে, বাদ বাকিটা যেটা বলবে না সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, থিওরিক্যাল ক্লাস। এটার কমপ্লিট বুঝতে গেলে অবশ্যই উদাহরণের অঙ্কগুলো, মানে যেটা আমি পরের ভিডিওতে করে দিয়েছি বা দেব, সেগুলো অবশ্যই ফলো করো এবং দেখো। আর যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আশা করি এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো এবং আমার এটা আত্মবিশ্বাস তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু নিজেরাই করতে পারবে।